স্বাগত জানাচ্ছি ভোরের কাগজ ডিজিটাল প্ল্যাটফর্মে। আমি সাথে আছি আপনাদের সাথে কামরুজ্জামান আরিফ। আপনারা জানেন ইতিমধ্যেই 2025-26 অর্থ বছরের বাজেট ঘোষণা করেছে সরকার। মূলত এই বছরের এই বাজেট নিয়ে আলোচনা একটু বেশি হচ্ছে, কারণ 5 আগস্ট 2024 সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর নতুন যে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে, সেই অন্তর্বর্তী সরকারের অধীনেই কিন্তু এই বাজেট ঘোষণা করা হয়েছে। বিগত সালের যে বাজেটগুলো, সেই বাজেটগুলোর তুলনায় এবছরের যে বাজেট অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে, সেই বাজেটের আকারও কিছুটা ছোট করা হয়েছে। মূলত এই বাজেটে কি আছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু আলোচনা করার চেষ্টা করব। আমাদের স্টুডিওতে আমাদের সাথে আজকে আছে ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার মরিয়ম সেজুতি। আমরা কথা বলবো আজকের এই বাজেট প্রসঙ্গে। মরিয়ম সেজুতি, আপনাকে স্বাগত আমাদের স্টুডিওতে। আমরা মূলত আজকে একটু আলোচনা করব যে আজকে যে বাজেটটা ঘোষণা করা হয়েছে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে, এই বাজেটটা বিগত সরকারের যে বাজেট, সেই বাজেটের তুলনায় আকার কিছুটা ছোট করা হয়েছে, আপনি জানেন। তো এই বাজেট নিয়ে আপনার মূল্যায়নটা কি? ধন্যবাদ ভোরের কাগজের ডিজিটাল লাইভের সকল দর্শককে। আজকে যে বাজেট ঘোষণা হয়েছে এটা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বলা হচ্ছে প্রথম বাজেট। আবার যদি আগামী বছর নির্বাচন হয় জানুয়ারি, ডিসেম্বর বা জুনের মধ্যে, তাহলে এটা তাদের একমাত্র বাজেট। এই বাজেটে দেখা গেছে যে বিগত মানে এবারই প্রথম, স্বাধীনতার পরে এবারই প্রথম যে কোনো বাজেট গত বাজেটের চেয়ে মানে আকারে কমেছে, 7,000 কোটি টাকার মতো আকারে কমেছে। তো এখানে অন্তর্বর্তী সরকার যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন, সেখানে তারা যেটা বলেছেন যে মূল্যস্ফীতি কমিয়ে আনার জন্য মূলত যদি আপনি দেখেন বিগত 3 বছর টানা 3-3.5 বছর যাবৎ কিন্তু মূল্যস্ফীতি 10%-এরই আশেপাশে ঘুরছে। তো সেই জায়গা থেকে মূল্যস্ফীতি কমানোর একটা পরিকল্পনা হাতে নিয়েছেন। আর হচ্ছে মানে এই কারণে আর কি বাজেটটাকে একটু কমচম করে নিয়ে আসছেন। কিন্তু 7,90,000 কোটি টাকার যে বাজেট বর্তমান, মানে আমরা তো রিপোর্টার, আমাদের তো আসলে ওরকম মূল্যায়ন করার চেয়ে আমরা যেটা বলি যে অর্থনীতিবিদরা বা বিশেষজ্ঞরা যেটা বলেন সেই আলোকে যদি আমরা বলি, বিশেষজ্ঞরা মনে করছেন যে এই 7,90,000 কোটি টাকার যে বাজেট, এটা বাস্তবায়নটাও আসলে কঠিন হয়ে যাবে, চ্যালেঞ্জিং হয়ে যাবে বর্তমান সরকারের জন্য। কারণ যেটা করা হয়েছে যে এনবিআরকে যে রাজস্ব আয়ের যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রা অর্জনটা আসলে বিগত কোনো আমলেই, মানে আমরা যদি দেখি বিগত যদি আপনি একটানা যদি 10 বছরও ধরেন, তখনও দেখা যাবে যে সেই 10 বছরের মধ্যেও এনবিআর আসলে তার লক্ষ্যমাত্রা কখনোই পূরণ করতে পারেনি। হ্যাঁ, তো গত মানে যেটা চলমান যে বাজেটটা চলছে, আমাদের চলতি বাজেট যেটা চলছে 24-25 অর্থ বছরের বাজেট, এই বাজেটে তো 4 লাখ কোটি টাকার যে তাকে নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই লক্ষ্যমাত্রা থেকে অনেক পেছনে। তো আগামী অর্থ বছরে আবার 5 লাখ কোটি টাকার তাকে হচ্ছে 4,99,000 কোটি টাকা, না তার মানে 5 লাখ কোটি টাকার যে লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে, এটা কখনোই সম্ভব না, এটা মনে করছেন অর্থনীতিবিদরা। এটা একটা বিষয়। আর যদি মূল্যস্ফীতির কথা যেটা বলা হয়েছে যে কমিয়ে আনা হয়েছে, মূল্যস্ফীতি কমবে এটা ধারণা করা হচ্ছে, সেটাও আসলে চ্যালেঞ্জিংই মনে হচ্ছে। এখানে যে মূল্যস্ফীতি কমানোর যে চিন্তা ভাবনা এই সরকার করছে, কোন কোন খাত থেকে মানে মূল্যস্ফীতিটা কমানোর ব্যাপারে সরকার পদক্ষেপ কি নিয়েছে, যে তারা ধারণা করছে যে এই বাজেটটাতে মূল্যস্ফীতি কমানো সম্ভব? তারা হচ্ছে যে আপনার মেগা প্রকল্প সরিয়ে জায়গা থেকে সরে এসেছে, অনেকগুলো প্রজেক্টকে বন্ধ করে রাখছে। কিন্তু এটাতে আসলে আদৌ কমবে কিনা সেটা অর্থনীতিবিদরা যেটা মনে করছেন যে এটা খুবই খুবই চ্যালেঞ্জিং হবে, যে আগামী বছরের মধ্যে 5% নিয়ে আসা মূল্যস্ফীতি 10 থেকে নামিয়ে এটা আসলে সম্ভবই না। এখনো যদি আপনি বলেন, এখনো যদি আমরা দেখি যে অন্তর্বর্তী সরকার তো গত জুলাইতে দায়িত্ব নিয়েছেন, তাই তো? তারপরে যদি দেখি যে আমাদের মানে উনি যখন শুরু করেছে তখন হচ্ছে ভঙ্গুর একটা অর্থনীতি নিয়ে শুরু করেছিল। কারণ হচ্ছে যে গতবার হচ্ছে যে যদি বলেন যে অর্থ পাচার এই সেই সব কিছু মিলে আসলে আওয়ামী সরকারের সময় একটা হসপস অবস্থা ছিল, সেই জায়গা থেকে দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তী সরকার।
কিন্তু সেখান থেকে তারা কিছু ভালো কাজ করেছেন, যেমন ধরেন রিজার্ভের পতন ঠেকিয়েছেন। যদি বলি যে টাকার মূল্যমান একেবারেই নেমে যাচ্ছিল, সেই জায়গা থেকে সেটাকে স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসছেন। যদি বলি যে অর্থ পাচার কমে গেছে, যার কারণে কিছুটা হলেও স্থিতিশীল আছে। কিন্তু আমরা যদি বলি যে দেখেন যে টানা 3 বছরের মধ্যে 10% আশেপাশে ঘুরঘুর করছে, সেই মূল্যস্ফীতি থেকে কিন্তু নামিয়ে আনতে পারেননি। সাধারণ মানুষের জীবনযাত্রার মান খুবই খারাপ অবস্থায়, দারিদ্র্যের পরিমাণ অনেক কমে গেছে। আপনি যদি বলেন যে 10 বছরের মধ্যে সবচেয়ে কম বিনিয়োগ হচ্ছে এখন, হ্যাঁ, আমরা দেশি বিনিয়োগে তো নেই। মানে আমি যদি বলি যে বেসরকারি ঋণের যে অবস্থা, আপনি যদি দেখেন ব্যাংক খাতে বেসরকারি ঋণ একেবারেই তলানিতে আছে, সর্বনিম্ন পর্যায়ে আছে। শুধু তাই না, মানে বেসরকারি ঋণের পাশাপাশি বৈদেশিক ঋণেরও অবস্থা খুবই খারাপ অবস্থায় আছে। জিডিপি প্রবৃদ্ধি 25 বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে। যদি বলেন কর্মসংস্থান, সব ক্ষেত্রে কর্মসংস্থান কমে গেছে, নেই। আপনি যদি বলেন যে এই যে কৃষি উৎপাদনের কথা বলি, আমাদের বাংলাদেশ কৃষিতে স্বয়ংসম্পূর্ণ, আমরা বলি আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আপনি দেখেন যে কৃষি প্রবৃদ্ধি উৎপাদন খুবই খারাপ অবস্থায় আছে। ফলে মানে যেটা অর্থ উপদেষ্টা তার বাজেট বক্তৃতায় বলেছেন যে খাদ্য নিরাপত্তার জায়গায় কিছুটা শঙ্কা তৈরি হয়েছিল, যে কারণে তারা আমদানি করেছে অনেক। আমদানি করে কি আসলে আমাদের দেশে কিন্তু সব বরাবরই যেটা হয়েছে, আমরা যে দেখি যে করোনা মহামারীর সময় কিন্তু অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশ যেখানে সার্ভাইভ করতে পারেনি, বাংলাদেশ পেরেছে। কেন পেরেছে? বাংলাদেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ ছিল। বাট এবার আমরা যেটা যে খাদ্য উৎপাদনের প্রবৃদ্ধির খুবই খারাপ অবস্থায় এখন আছে এবং খাদ্য নিরাপত্তা শঙ্কায় আছে। তাহলে আপনি বলেন এই জায়গা থেকে আসলে কিভাবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা কঠিন হবে? সরকার তো চেষ্টা করছে, কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা যদি বলেন, ব্যবসায়ীদের মধ্যে এক শ্রেণীর সিন্ডিকেট আছে। আমি বিগত দিনেও অনেকবারই এই বিষয় নিয়ে কথা বলেছি যে সিন্ডিকেটের যে জায়গাটা আছে, আপনি দেখবেন সারা বছরই আমরা যেটা নির্ধারণ করেছিলাম, আমরা যেটা বলি, আমরা নিউজ লিখতে গিয়ে যে বিষয়গুলোকে আমরা তুলে এনেছি, যেমন 8টা পণ্য নিয়ে সারা বছরই কোনো না কোনোভাবে সিন্ডিকেট করে। 8টা পণ্য, হ্যাঁ, এই 8টা পণ্য আপনি দেখবেন হয় কখনো তেলের দাম বেড়ে যাচ্ছে, কখনো দেখবেন তেল পাচ্ছেন না, বাজার থেকে আউট, আবার দেখবেন পেঁয়াজের দাম বেড়ে যাচ্ছে, চালের দাম বেড়ে যাচ্ছে। হ্যাঁ, এই বিষয়গুলো হচ্ছে কি, এগুলোকে সরকারকে ট্যাকেল দিতে হয়। কিভাবে? যেটা বলা হয়, অর্থনীতিবিদরা যেটা বলেন বা বিশেষজ্ঞরা যেটা বলেন যে বাজারে যেন ঘাটতি না পারে, মানে সরকারের কোষাগারে যদি ঘাটতি থাকে তাহলে কিন্তু ব্যবসায়ীরা কোনো না কোনোভাবে জেনে যাচ্ছে যে সরকারের কোষাগারে কিন্তু ওটা ঘাটতি দেখা দিচ্ছে। তখনই ব্যবসায়ীরা কি করে, তখনই তারা হচ্ছে গিয়ে পণ্য বেশি আমদানি করে এনে হচ্ছে গিয়ে তারা রিজার্ভ করে ফেলে যে সরকারি ওটা শেষ হোক, এরপরে তারা বেশি দামে ছেড়ে দেবে। তখনই কিন্তু দামগুলো দাম বেড়ে যাচ্ছে। এবং সিন্ডিকেটটা, এই সিন্ডিকেটের জায়গাটা আসলে সরকার কতটুকু ভাঙতে পারবে? হ্যাঁ, যদি বলেন যে বিগত আওয়ামী সরকার চলে গেছে, কিন্তু এখন যেটা আসছে, এখন কিন্তু সেই জায়গা দখল করে চলে আসছে অন্য একটা সেক্টর। আপনি বলেন চাঁদাবাজির জায়গা বলেন, সিন্ডিকেটের জায়গা বলেন, কোনোটাই কিন্তু থেমে নেই, বন্ধ কোনোটাই হয়নি, কোথায় বন্ধ হয়নি। বরং আপনি ব্যবসায়ীদের কাছে যান, ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে আপনি বাজারে যান, বাজারে যারা আছে ওরা বলবে আগে এক শ্রেণী আসতো চাঁদা নিতে, এখন আরেক শ্রেণী আসছে। আগে এক শ্রেণী সিন্ডিকেট করতে, এখন আরেক শ্রেণী সিন্ডিকেট করে। এই জায়গাটা আসলে সরকার কিভাবে কন্ট্রোল করবে, এটা এখন সরকারকেই বিবেচনা করতে হবে, সরকারকেই এটা চিন্তাধারা করে আসলে এগোতে হবে। তাহলেই হয়তো মানে ওই যে সাধারণ জনগণ যে চিন্তা করছে যে এই জায়গা থেকে আসলে কম পাবো কিনা, বাজেট মানেই তো তারা তো আসলে বাজেট বুঝে না, কতটা এলোকেশন হলো, কতটা এনবিআর ধরবে, কতটা করবে, কত লাখ কোটি টাকা দিচ্ছে, এগুলো সাধারণ মানুষ বোঝে না। সাধারণ মানুষ বোঝে আমি ঠিকমতো চালটা কিনে ভাত খেতে পারবো কিনা, মাছটা আমি কম দামে কিনতে পারবো কিনা, সবজিটা আমি ঠিকমতো পাবো কিনা। সেটা। মরিয়ম সেঁজুতি, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের স্টুডিওতে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। দর্শক, এই ছিল আজকের ভোরের কাগজ ডিজিটালের 2025-26 অর্থ বছরের যে বাজেট ঘোষণা, সেই বাজেট ঘোষণার উপরে আমাদের আলোচনা। পুরো বাজেটটা ঘোষণা হওয়ার পরে আমরা হয়তো বুঝতে পারবো এটার মূলত অন্তর্বর্তী সরকারের এই যে বাজেট, সেই বাজেটের মূল ফোকাসগুলো কোথায় দিয়েছে এবং সেগুলো বাস্তবায়ন করার জন্য সরকার কী কী পদক্ষেপ নিয়েছে এবং সেটা কতটা যুক্তিসঙ্গতভাবে তারা বাস্তবায়ন করতে পারে, সেটা আমাদের সামনে দেখার বিষয়। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন আর ভোরের কাগজ ডিজিটালের সাথেই থাকুন।